হ্যালো। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা দেশের লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নির্ধারণ করে। দেখুন, নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এটা শুধু একটা পরীক্ষা নয়, এটা লাখো মানুষের স্বপ্ন। কিন্তু আজ পুরো সিস্টেমটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কেন এটাকে আমরা একটা চরম সিস্টেমিক ফেলিয়ার বা পদ্ধতিগত ব্যর্থতা বলছি, চলুন সেটাই আজ গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ভাবতে পারেন, একটা গোটা জাতীয় পর্যায়ের পরীক্ষা ব্যবস্থা, অত্যন্ত সংবেদনশীল একটা প্রসেস, স্রেফ একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে পুরোপুরি ধসে গেল। মানে ডিজিটাল যুগে এত বড় একটা সিস্টেমের সিকিউরিটি যে কতটা ঠুনকো হতে পারে, এটা তার একটা ভয়াবহ প্রমাণ, একেবারে অবিশ্বাস্য। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে এই প্রশ্ন ফাঁসের মেকানিজম বা অ্যানাটমি অফ আ লিক, এরপর সিস্টেমের ব্যর্থতা, কোচিং মাফিয়াদের দৌরাত্ম্য, গ্লোবাল স্ট্যান্ডার্ডের পরীক্ষা ব্যবস্থা এবং সবশেষে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত সুবিধা রক্ষার গুরুত্ব নিয়ে। শুরুতে আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, অ্যানাটমি অফ আ লিক, মানে ঠিক কিভাবে এই প্রশ্ন ফাঁসের ঘটনাটা ঘটল। সংখ্যাটি একটু খেয়াল করুন, 22 লক্ষ। হ্যাঁ, প্রতি বছর ঠিক এত সংখ্যক শিক্ষার্থী ডাক্তার বা ডেন্টিস্ট হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে। এখন একবার ভাবুন, একটা প্রশ্ন ফাঁস বা পরীক্ষা বাতিলের ঘটনা ঘটলে সরাসরি এই 22 লক্ষ তরুণের 1 বছরের হাড়ভাঙ্গা খাটুনি আর স্বপ্ন সব একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। পুরো টাইম লাইনটা যদি আমরা একটু দেখি, ব্যাপারটা রীতিমতো সিনেমার মতো। পরীক্ষার কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রের একটা প্রিন্টিং প্রেস থেকে কোনো এক ইনসাইডারের হাত ধরে প্রশ্নপত্রটা বেরিয়ে যায়। সেখান থেকে সোজা জয়পুর আর গুরুগ্রামের দালালদের হাতে। তারপর পরীক্ষা ঠিক 48 ঘণ্টা আগে রাজস্থানের সিকারের একটা প্রাইভেট মাফিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা ঘুরতে থাকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, পরীক্ষার আগের রাতে সেই একই প্রশ্নপত্র চলে যায় কেরালার একটা পিজি হস্টেলে, মানে একেবারে দেশজুড়ে ছড়ানো নেটওয়ার্ক। আর এই পুরো ব্ল্যাক মার্কেটে যে কী পরিমাণ টাকার খেলা হয়েছে তা শুনলে চমকে যাবেন। এক একটা প্রশ্নপত্র বিক্রি হয়েছে 10 থেকে 30 লাখ টাকায়। সাধারণ পরীক্ষার্থীরাও নাকি 28 লাখ টাকা পর্যন্ত ঢেলেছে শুধু এই প্রশ্ন পাওয়ার জন্য। আর প্রমাণ, পরীক্ষার পর দেখা গেল বায়োলজির 90টি এবং কেমিস্ট্রির 45টি প্রশ্ন একেবারে হুবহু মিলে গেছে। মানে জাস্ট কোনো সন্দেহ নেই, এমনকি জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন পর্যন্ত সেম। এটা তো প্রশ্ন ফাঁসের একদম অকাট্য প্রমাণ, তাই না? এরপর আমরা যাব দ্বিতীয় অংশে, সিস্টেমের চরম ব্যর্থতা এবং জবাবদিহিতার অভাব নিয়ে। এখানে যে বৈষম্যটা আমরা দেখি সেটা আসলেই হতাশাজনক। একদিকে পরীক্ষার্থীদের জন্য নিয়মকানুন ভীষণ কড়া, মাত্র 6 মিনিট দেরিতে পৌঁছানোর কারণে অনেককে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। নকল ঠেকাতে পুলিশ রীতিমতো শিক্ষার্থীদের পকেট কেটে চেক করেছে। অথচ অন্যদিকে যারা এত বড় পরীক্ষা পরিচালনার দায়িত্বে আছেন, বারবার জাতীয় স্তরে এমন প্রশ্ন ফাঁস হওয়া সত্ত্বেও তাদের যেন কোনো দায়বদ্ধতা নেই। মানে উচ্চপদস্থ কর্মকর্তা বা সংস্থাগুলোর তরফ থেকে কোনো জবাবদিহিতাই দেখা যায় না। আর ঠিক এই কাঠামোগত ব্যর্থতা আর খামখেয়ালিপনার কারণেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে এখন হতাশ শিক্ষক শিক্ষার্থীরা একটা নতুন নাম দিয়েছে, নন ট্রাস্টেবল এজেন্সি বা অবিশ্বাস্ত সংস্থা। আসলে বারবার এরকম অব্যবস্থাপনা দেখলে তো মানুষের আস্থা পুরোপুরি উঠে যাওয়াই স্বাভাবিক। আমাদের তৃতীয় পয়েন্ট হল কোচিং মাফিয়াদের ইকোসিস্টেম। এদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে র্যাঙ্কার তৈরি করা। এই কোচিং মাফিয়া ইকোসিস্টেমের ভয়াবহতা আসলে কল্পনারও বাইরে। এটা এমন একটা অনিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রি যাদের একমাত্র লক্ষ্য হল টপ র্যাঙ্কার তৈরি করা। আর এর জন্য এরা বৈধ, অবৈধ, অনৈতিক যে কোনো পথ বেছে নিতে পারে। শুধু নিজেদের কোচিং সেন্টারের বড় বড় বিলবোর্ডে স্টুডেন্টদের মুখ ছাপানোর জন্য এর একটা বিশাল আর বিপজ্জনক বাজার তৈরি করে ফেলেছে। আর জানেন তো, এই অসুস্থ প্রতিযোগিতায় সামিল হচ্ছেন অনেক বিত্তবান অভিভাবকরাও। তারা মেধার কোনো তোয়াক্কা না করে স্রেফ লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে প্রশ্নপত্র কিনে নিচ্ছেন। এর ফলে কি হচ্ছে, একদিকে স্টুডেন্টদের ওপর মারাত্মক চাপ পড়ছে, মেন্টাল হেলথ ক্রাইসিস বাড়ছে, আর অন্যদিকে
যে ছেলে মেয়েগুলো সারা বছর ধরে দিন-রাত এক করে সততার সাথে পড়াশোনা করল, তারা বিশাল এক বৈষম্য আর অবিচারের শিকার হচ্ছে। পুরো সিস্টেমটাই তাদের বিপক্ষে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হল, সমাধান কি? আমাদের চতুর্থ অংশ, গ্লোবাল স্ট্যান্ডার্ড বা বিশ্বমানের পরীক্ষা ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে। অন্যান্য দেশের সাথে একটু তুলনা করলেই বিষয়টা পরিষ্কার হবে। আমাদের এখানে নিট পরীক্ষায় এখনও কাগজে ছাপানো প্রশ্নপত্র ট্রাঙ্কে করে ফিজিক্যালি পাঠানো হয়, যা লিক করা একদম ডালভাত। অন্যদিকে চীনের কথা ভাবুন, ওদের গাঁও পরীক্ষায় রীতিমতো এআই মনিটরিং আর ড্রোন ব্যবহার করা হয়। ওখানে নকল করা মানেই সোজা ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ। আর দক্ষিণ কোরিয়ার সুনুং পরীক্ষার দিন তো অবিশ্বাস্য। স্টুডেন্টদের মনোযোগ যাতে নষ্ট না হয় সেটার জন্য ওরা বিমানের ফ্লাইট পর্যন্ত বন্ধ রাখে। এমনকি শেয়ার বাজারের কাজও দেরিতে শুরু হয়। সিকিউরিটির লেভেলটা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই ভঙ্গুর ব্যবস্থা থেকে বেরোনোর উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, প্রথমত একটা বিশাল আর র্যান্ডমাইজড কোয়েশ্চেন ব্যাংক তৈরি করতে হবে। দ্বিতীয়ত, আধুনিক অ্যালগোরিদম ব্যবহার করে এক একজন পরীক্ষার্থীর জন্য সম্পূর্ণ আলাদা টেস্ট সেট জেনারেট করতে হবে। আর সবচেয়ে জরুরি, এই কাগজের প্রশ্নপত্র পরিবহনের রিস্কি ব্যাপারটা পুরোপুরি বাদ দিয়ে অবিলম্বে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এর দিকে শিফট করতে হবে। তবে হ্যাঁ, চাইলেই তো আর রাতারাতি সব বদলে ফেলা যায় না। বর্তমানে এনটিএর ক্যাপাসিটি হলো এক শিফটে মাত্র 1.5 লাখ স্টুডেন্টের পরীক্ষা নেওয়া। এখন 24 লাখ স্টুডেন্টের পরীক্ষা নিতে হলে বুঝতেই পারছেন, অন্তত 15টা আলাদা শিফট লাগবে। তার ওপর আবার সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা একটাই শিফটে নিতে হবে। কাজেই এই লজিস্টিক্যাল আর আইনি বাধাগুলো পেরোতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বিশাল লেভেলের বিনিয়োগ করতেই হবে। এছাড়া আর কোনো শর্টকাট নেই। ফাইনালি আমরা চলে আসছি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত সুবিধা রক্ষার প্রশ্ন। একটা ইন্টারেস্টিং ডেটা দিই। 2030 সালের মধ্যে আমাদের জনসংখ্যার প্রায় 69% হবে কর্মক্ষম বা ওয়ার্কিং এজ, আর নির্ভরশীল জনসংখ্যা থাকবে মাত্র 31% মতো। যে কোনো দেশের জন্য এটা কিন্তু একটা সোনালী সুযোগ। অর্থনীতিতে এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু এই দুর্দান্ত সুযোগটা আমরা তখনই কাজে লাগাতে পারব যখন আমাদের এই বিপুল তরুণ সমাজ মানসম্মত শিক্ষা আর সঠিক কর্মসংস্থান পাবে। অথচ সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাত। যেখানে জার্মানিতে প্রতি 1000 মানুষের জন্য 4 জন ডাক্তার আছেন, আমেরিকায় আছেন প্রায় 2.6 জন, সেখানে আমাদের দেশের সংখ্যাটা কত জানেন? মাত্র 0.8 জন। এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের এমন চিকিৎসা পেশাজীবী দরকার যারা নিজেদের যোগ্যতা আর মেধা দিয়ে উঠে এসেছেন। কোনো টাকা ছড়িয়ে বা দুর্নীতির মাধ্যমে আসা অপদার্থদের দিয়ে তো আর মানুষের জীবন বাঁচানো যাবে না, তাই না? তাই খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে শিক্ষা ব্যবস্থার ওপর ভর করে আমাদের এই তরুণ সমাজকে দক্ষ করে তোলার কথা ছিল, সেই ব্যবস্থাটাই আজ আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সাথে প্রতারণা করছে। দিনের পর দিন এই পদ্ধতিগত ব্যর্থতা আর প্রশ্ন ফাঁসের কারণে পুরো জাতির ভবিষ্যতের ভিতটাই আজ মারাত্মক হুমকির মুখে। এখন শেষ প্রশ্নটা আমরা সবাইকেই করতে চাই, আমাদের জনমানসের স্মৃতিশক্তি কি আসলেই এত ক্ষণস্থায়ী? সোশ্যাল মিডিয়ায় কিছুদিন রাগ আর ক্ষোভ দেখিয়ে কি আমরা আবার সব ভুলে যাব, নাকি দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আর প্রকৃত মেধাবীদের অধিকার নিশ্চিত করতে আমরা একটা জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ কাঠামোর দাবি ক্রমাগত চালিয়ে যাব? ভেবে দেখবেন, কিন্তু এই প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।